হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই সোল শরীফে ক্যালসিও ক্যাম্পে। ওয়েল, ওয়ার্ল্ড কাপ কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। রাউন্ড অফ 32 আজকে শেষ হয়ে যাচ্ছে। ইজিপ্টকে কংগ্রেচুলেশন অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার জন্য, এবং প্রথম মুসলিম রাষ্ট্র হিসেবে থার্ড রাউন্ডে চলে গিয়েছে। এইবারে যেহেতু রাউন্ড অফ 16 থার্ড রাউন্ড, সেই হিসেবে থার্ড রাউন্ড বলা যায়। তবে ইজিপ্ট প্রথমবারের মধ্যে গ্রুপ পর্যায়ে ক্রস করে অস্ট্রেলিয়ার সাথে পেনাল্টি শুটআউটে বাদ করে যাওয়া, মানে বাদ করে গেলে আসলে একটু কষ্ট লাগতো। সেই জায়গায় কিন্তু আসলে কষ্ট আমাদের আর লাগছে না। অস্ট্রেলিয়া উদীয়মান একটা দল, এবং 18 বছরের একটা ছেলের পেনাল্টি মিসের কারণে অনেকটাই খেলাটা নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু তারপরে যেটা বলা যায়, ইজিপ্ট খারাপ খেলে নাই, ভালোই খেলেছে। একটা মজার বিষয়ে দেখলাম, ইজিপ্ট প্রথম ম্যাচে আসুর গোল দিয়েছে, হানি ওন গোল দিয়েছিল। আজকের ম্যাচেও আসুর গোল দিয়েছে, হানি ওন গোল দিয়েছে। তো মজার ইকুয়েশন, তারা দুইজনই একই সাথে অলওয়েজ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। তবে রাউন্ড অফ 32-তে অনেকগুলো চমৎকার খেলা গিয়েছে, অনেকগুলো টেকনিক্যাল খেলা গিয়েছে, স্পেশালি ব্রাজিল ভার্সেস জাপান। যদিও জাপান হেরে গিয়েছে, কিন্তু জাপান হেরে গিয়েছে অ্যাকচুয়ালি বলা যায় আনচেলত্তির ব্রিলিয়ান্সের কাছে। চমৎকার ট্যাকটিক্স সাজিয়েছে। রিয়াল মাদ্রিদের অনেক ফ্যানরাই বলে আনচেলত্তি ট্যাকটিক্স পারে না। ওয়েল, এইবারে কিন্তু আমরা ওল্ড স্কুল ট্যাকটিক দেখেছি। আমরা যদি এসি মিলানের খেলা যারা যারা ফলো করে, আমার মতো বয়স্ক মানুষেরা অনেকে এসি মিলানের খেলা ফলো করেছে, সেখানে পিপ্পো ইনজাগি নামে একটা স্ট্রাইকার ছিল, যে অফসাইড পজিশনে জন্ম নিয়েছে। এটা ফার্গুসনের ডায়লগ। স্যার অ্যালেক্স ফার্গুসন তাকে দুই চোখে দেখতে পারতো না। মরিনহো একবার বলেছিল যে আমি এসি মিলানে একজনকে সবচেয়ে বেশি ভয় পাই, সেটা হচ্ছে পিপ্পো ইনজাগি। এবং পিপ্পো ইনজাগির স্টাইলটা ছিল পোচার। সে লাস্ট ডিফেন্ডারকে ক্রস করে গিয়ে হেলো ফেলো করে গোল দেওয়ার চেষ্টা করে। সেই ট্যাকটিক্সটাই কিন্তু অবলম্বন করেছে এবারে জাপানের বিরুদ্ধে। জাপানের বিরুদ্ধে যখন ব্রাজিল কোনোভাবে গোল পাচ্ছিল না, মার্টিনেলিকে নামায়, এবং মার্টিনেলি ঠিক পিপ্পো ইনজাগির মতো লাস্ট ডিফেন্ডারকে ক্রস করে করে বারবার যাচ্ছিল। ওয়েল, একটা জিনিস বলে রাখি, পিপ্পো ইনজাগি কিন্তু ক্যারিয়ারের শুরুতে কিন্তু রাইট উইঙ্গার ছিল। গ্যাব্রিয়েল মার্টিনেলি বংশগত কিন্তু ইতালিয়ান, ব্রাজিলের হয়ে খেলে, সেও উইঙ্গার। এবং উইঙ্গার যখন কনভার্ট হয় স্ট্রাইকার হিসেবে, তারা কিন্তু এই পোচার সিস্টেম খুব ভালো পারে। নট অনলি দ্যাট, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যদিও গ্রেট প্লেয়ার না, বাট উই নো হিম, সেটা হচ্ছে হিগুয়েইন, গনজালো হিগুয়েইন। সেও কিন্তু ক্যারিয়ারে শুরু করে অ্যাজ এ উইঙ্গার হিসেবে, পরে কিন্তু পোচার স্ট্রাইকার হিসেবে কাজ করে। এবং আনচেলত্তি সেই গ্যাব্রিয়েল মার্টিনেলিকে হুট করে কোচার হিসেবে ইউজ করাতে ব্রুনো গোমেরেজ খুবই চমৎকার একটা অ্যাসিস্টের মাধ্যমে গোলটা করে। তো এখানে অবভিয়াসলি যতটা না আমি গ্যাব্রিয়েলকে ক্রেডিট দিব, তার চেয়ে বেশি আনচেলত্তিকে ক্রেডিট দিব। কারণ কি, ব্রাজিলের খেলাটা আমাকে পুরাতন এসি মিলানের খেলাটা আবারও মনে করিয়ে দিয়েছে। আমি গ্রুপ পর্যায়ে একটা ম্যাচে বলেছিলাম যে আনচেলত্তি টিপিক্যালি ওল্ড স্কুল ট্যাকটিক ফলো করতেছে, এবং ওল্ড স্কুল ট্যাকটিকে কিন্তু জাপানকে পরাজিত করেছে। জাপান খুব রিজিড ডিফেন্স করছিল, এবং আনচেলত্তি কিন্তু খেলিয়েছিল খুব কম্প্যাক্ট ভাবে। ভিনিসিয়াস জুনিয়র আমরা উইঙ্গার হিসেবে চিনি, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ন্যারো উইঙ্গার হিসেবে কাজ করছিল। কিছুটা ফ্রি রোলও কাজ করছিল। সেই ইচ্ছে করলে উইঙ্গে চলে যেত, ইচ্ছে করলে মিডল থেকে এসে ঢোকার চেষ্টা করছিল। এবং পাকেটা রাইট সাইডে চলে গেছে। আমরা যদি 4-3-3 ফরমেশনটা কল্পনা করি, পাকেটা কিন্তু রাইট সাইডে মিডফিল্ডার হিসেবে কাজ করেছে, এবং পাকেটা কিন্তু রাইট সাইড থেকে উইঙ্গে শিফট করে গেলে এখান থেকে প্লে ব্যাক করার চেষ্টা করছিল। রায়া মোর অফ এ স্ট্রাইকার হিসেবে কাজ করছিল। মানে প্রথম থেকে আনচেলত্তির টার্গেট ছিল যে রায়ান এজ এ ইনজাকি স্টাইলে কোচার হিসেবে কাজ করবে, অপরদিকে টুনিয়া মেইন স্ট্রাইকার হিসেবে কাজ করবে, এবং সে হোল্ড আপ করে বল পিছিয়ে দিয়ে রায়ানকে দিয়ে গোল করানোর চেষ্টা করবে। আনফর্চুনেটলি রায়ান যেহেতু এই খেলার স্টাইলের সাথে এত একটা পরিপক্ক না, দ্যাটস ওয়াই কিন্তু রায়ান ব্রেক থ্রু আনতে পারেনি। এবং ব্রুনো, কি বলবো, ব্রুনো চমৎকার একটা মিডফিল্ডার। প্রথম ম্যাচে অনেক ব্রাজিল ফ্যানরাই ব্রুনোকে নিয়ে গালাগালি করলো। ব্রুনো কিন্তু বর্তমানে ব্রাজিলকে ধরে রেখেছে, 5টা অ্যাসিস্ট করেছে, মানে চমৎকার একটা মিডফিল্ডার। এবং নিউ ক্যাসেলের ফর্মটা সে পরিপূর্ণ এখানে দখল করে রেখেছে। নেক্সট ম্যাচ নরওয়ের সাথে, হ্যাঁ, স্ট্যাট বলে নরওয়ে এখনো ব্রাজিলের কাছে বল হারায়নি। ওয়েল, স্ট্যাট তো চেঞ্জ হয়। নরওয়ে ইতালি ব্যতীত কোনো টিমের কাছে কখনো ওয়ার্ল্ড কাপে হারায়নি। ফ্রান্সের কাছে কিন্তু এবারে 4-1 হেরে গিয়েছে। ওয়াও! ফ্রান্সের কথা বলাতে এখানে একটা ট্যাকটিক্যাল কথা বলবো। ব্রাজিল কিন্তু অ্যাকচুয়ালি নরওয়ের সাথে আপার হ্যান্ড পেয়ে গিয়েছে। কাসেমিরো এবং পাকেতা দুইজনই ইনজুরি। সো ব্রাজিল যে ফরমেশনে খেলে 4-3-3 ফরমেশন, এখানে যেটা করে কাসেমিরো পাকেতা মিলে কিন্তু পজিশন বেস ফুটবল খেলার চেষ্টা করে। আমরা যদি ফ্রান্স ভার্সেস নরওয়ের খেলাটা দেখি, যদিও ফ্রান্স 4-1 গোলে জিতে যায়, বাট যদি আপনি দেখেন খেলাটা, নরওয়ে থার্ড টিম নামাইলো। নরওয়ে যেটা করেছে, ফ্রান্স যেটা করেছিল, সরি, ফ্রান্স ডিফেন্ড করছিল, এবং দিক থেকে তারা কাউন্টার অ্যাটাকে গিয়েছিল। ডেম্বেলের 3টা গোল কিন্তু বিল্ড আপ প্রসেসে হয়নি। নরওয়ে এগিয়ে গিয়েছিল
এমবাপ্পে পাস দিয়েছে এবং কাউন্টার অ্যাটাক সিস্টেমে সে ঢুকে গিয়ে ওইখান থেকে কিন্তু ঢুকে সে গোল দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, প্রথম গোলটা বলা যায় কিছুটা বিল্ড আপ, বাট তারপর মিডফিল্ড থেকে কিন্তু বল ক্যারি করে নিয়ে যেতে হয়েছে। সেকেন্ড গোলটা কমপ্লিটলি কাউন্টার অ্যাটাক, থার্ড গোলটাও কমপ্লিটলি কাউন্টার অ্যাটাক, এবং ফোর্থ গোলটাও যেটা বলা যায় সেটাও কিন্তু কাউন্টার অ্যাটাক সিস্টেমেই কিন্তু এগিয়ে গিয়েছে ফ্রান্স। সো নরওয়ের বিরুদ্ধে যদি ব্রাজিলের জিততে হয়, ব্রাজিল কিন্তু তাদের ট্রেডিশনাল খেলাটা বাদ দিয়ে কিন্তু খেলতে হবে কাউন্টার অ্যাটাক সিস্টেম, এবং নরওয়েকে ইজিলি কাউন্টার অ্যাটাক সিস্টেমে 3 থেকে 4টা গোল দেওয়া সম্ভব। নরওয়ের অ্যাটাক ফার্স্ট ক্লাস, মিডফিল্ড ফার্স্ট ক্লাস, বাট ডিফেন্স ওয়ার্স্ট। যদিও ডিফেন্ডারদের ব্রাজিলের ডিফেন্সের কাছে তুলনা করলে প্রায় কাছাকাছি লেভেলে হলো, ব্রাজিলের কোচ হচ্ছে আনচেলত্তি, তার ডিফেন্স কম্প্যাক্ট করে রাখার সিস্টেমটা চমৎকার। ব্রাজিল খেলতেছে নেরো ফরমেশনে, আমরা 4-3-3 দেখলেও তারা কিন্তু উইং ফরমেশনে খেলতেছে না, নেরো ফরমেশনে খেলতেছে, এবং নরওয়ে কিন্তু নেরো ফরমেশনে এগেন্স্টে খুব জঘন্য খেলতেছে। আমরা আইভরি কোস্টের খেলাতেই যদি ধরি, আইভরি কোস্টে কিন্তু 60 to 90 মিনিট পর্যন্ত নরওয়ে জাস্ট একচেটিয়া ধরা যাচ্ছিল। কেন? কারণ এই আইভরি কোস্ট ন্যারো অ্যাপ্রোচ করছিল, ন্যারো ওয়ে যখন অ্যাপ্রোচ করছিল নরওয়ে কিন্তু পরাস্ত হচ্ছিল বারবার। ব্রাজিল সেম কাজটা যদি করে, এবং যেহেতু কাসেমিরো নেই, পাকেতা নাই, সেটা করবে ব্রাজিল একটু ডিপ হয়ে খেলবে, এবং ডিপ হয়ে গেলে কাউন্টার অ্যাটাক যদি দেয়, আপনি জাস্ট খেয়াল করেন নেইমার একটা খেলার সম্ভাবনা আছে। ওয়েল, নেইমার খেললে অ্যাকচুয়ালি নরওয়ের আপার হ্যান্ড হওয়ার সম্ভাবনা নেই, কারণ কি তারা এক্সপেক্টই করবে নেইমার খেলবে এবং তাকে স্টাডি করবে। সো সেই হিসাবে যদি ব্রাজিল নরওয়ের সাথে খেলাতে নেইমারকে না নামা, ইট উইল বি গিফট ফর ব্রাজিল। এবং ব্রাজিলের এগেনস্ট মানে নরওয়ের এগেনস্টে ব্রাজিলের সবচেয়ে বড় ইম্প্যাক্ট আসলে ভিনিসিয়াস জুনিয়র। কেন? ওই যে কাউন্টার অ্যাটাক দিলে ভিনিসিয়াসের স্পিডটা কাজে লাগবে। ইয়েস, নেইমার ইজ এ ব্রিলিয়ান্ট প্লেয়ার, বাট তার স্পিড কিন্তু নেইমারের থেকে কিছুটা হলেও কম থাকার কথা, যেহেতু 2 বছর ধরে সে ফুটবলের সাথে তেমন একটা জড়িত নয়। সো নরওয়েকে বিট করতে হলে ব্রাজিলের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কম্প্যাক্ট ফুটবল খেলা, ন্যারো এন্ডে খেলা, এন্ড ভিনিসিয়াসকে কাজে লাগানো, এবং উনিও অবশ্যই ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করবে। তবে নেক্সট ম্যাচে আমি চাচ্ছি ইগোর থিয়াগো খেলো, কারণ কি হোল্ড আপ ক্ষেত্রে কুনহা থেকে ইগোর থিয়াগো বেটার কাজ করবে। সো রায়ানরে বাদ দিয়ে ইগোর থিয়াগো এবং কুনহা দুইজনকে যাতে স্টার্ট করে, এটাই আমি এক্সপেক্ট করছি, এবং আঞ্চলিক সম্ভাবনাময় এটাই হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা খেলা যেটা চমৎকার লেগেছে সেটা হচ্ছে স্পেনের হোয়াট আ ব্রিলিয়ান্ট পাসিং। মানে এইবারে ওয়ার্ল্ড কাপে একটা খেলা যদি চোখে ভাসে সেটা অস্ট্রিয়া ভার্সেস স্পেনের খেলা। চমৎকার খেলেছে, জাস্ট সিম্পল চমৎকার। এরকম পাসিং স্কিল, একটা স্ট্রাইকারের অভাব স্পেনের, সেটা লাস্ট ম্যাচে বুঝিয়ে দিয়েছে। ওয়ারজাবাল যদিও গোল দিয়েছে, কিন্তু একটা স্ট্রাইকার থেকে আরো বেশি গোল দিতে পারতো, এবং অস্ট্রিয়াকে জাস্ট ছেলে খেলা খেলি স্পেন কিন্তু জিতে গিয়েছে। আর যে ম্যাচগুলো বলবো কিছুটা আসলে মানে কনফিউজিং, যেমন বেলজিয়ামের ম্যাচ, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করবো না। বেলজিয়ামের ম্যাচ দেখি নাই, কেন জানি মনে হয়েছিল বেলজিয়াম এখানে জিতবে, এবং সেনেগালের প্লেয়াররা যেভাবে তাদের ম্যানেজমেন্টের এগেনস্টে কথা বলছে সেখানে কিন্তু অনেক কিছু হিট করে, এবং এবারে নির্লজ্জের মতো ফিফা অনেক কিছু করছে, সেই জিনিসগুলো আসলে কন্ট্রোভার্সিয়াল আলোচনাগুলো না করি। ইজিপ্ট এবং অস্ট্রেলিয়ার খেলা ফেয়ার খেলা হয়েছে, ফেয়ার রেজাল্ট হয়েছে, এবং অস্ট্রেলিয়া টিমটাকে দেখে চমৎকার ভাবে পেয়ে আমি অভিভূত। দুইটা ডিফেন্ডার, একজনের বয়স 22, একজনের বয়স 18, এরা কিন্তু সামনে উঠবে। আর ইতালি থেকে আসা ভলপাতো চমৎকার একটা উইঙ্গার, আর ইরান কিন্তু তো প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে। অপর পাশে ইজিপ্ট চমৎকার ফুটবল খেলছে। আজকে আর্জেন্টিনা ভার্সেস কাবো ভার্দের খেলা, খেলা শুরু হওয়ার আগে ভিডিওটা করা, তো জানি না রেজাল্টটা কি হয়, তবে সম্ভাব্য আর্জেন্টিনার জিতার কথা। মন যদি অন্য কিছু বলছে, বাট আর্জেন্টিনার জয় সম্ভাবনা। তো ইজিপ্ট ভার্সেস আর্জেন্টিনার খেলাটা আসলেই উপভোগ করবো। আজকে যা খেলেছে সেটা 50% যদি আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে পারে, তাহলে ইজিপ্টের জন্য খুবই চমৎকার একটা রেজাল্ট আসবে। এশিয়ান দলগুলো সবগুলো বাদ করেছে, জাপান বাদ করেছে ব্রাজিলের কাছে, তবে জাপান কিন্তু চমৎকার ফুটবল খেলেই বাদ করেছে। আনফর্চুনেটলি এই খেলাটা নেক্সট রাউন্ডে গেলে আরো বেশি সুবিধা হতো, যেটা এই রাউন্ডে হয়ে আসলে কথা এশিয়ানদের জন্য খুব মন খারাপ। অস্ট্রেলিয়া এশিয়ার লাস্ট রিপ্রেজেন্টেটিভ ছিল, তারাও বাদ করেছে, এবং এখন এশিয়া দিকে নেই। তবে আফ্রিকা এবারে চমক দেখিয়ে থাকতেও আফ্রিকার লাস্ট 3টা টিম আনফর্চুনেটলি বাদ করে যায়, যেটা সেনেগাল একটা। ইংল্যান্ড চমৎকার খেলেই কিন্তু জিতেছে কঙ্গোর বিরুদ্ধে। কেন জানি মনে হচ্ছিল কঙ্গোরই জেতার চান্স বেশি, হ্যারি কেনের মিরাক্লাস কিছু খেলার জন্যই, কিন্তু ইংল্যান্ড কিন্তু পার পেয়ে গেল। এবং কেনের গোলটা আসলেই চমৎকার, যেভাবে পোস্ট না ঢুকে সে শুট করে গোল করেছে, একটা জাত স্ট্রাইকার সে প্রমাণ করে দিচ্ছে। যদি রুনি অবশ্যই অনেক বড় মাপের স্ট্রাইকার, কিন্তু কেন কিন্তু রুনির ধারের কাছেও কেউ মন্তব্য করে না। কেন আসলে আন্ডার রেটেডই আমার কাছে মনে হয়।
অপর পাশে নরওয়ে হারিয়েছে আইভরি কোস্টকে। আইভরি কোস্ট এবারে ডার্ক হর্স হইতে পারতো, সেই ডার্ক হর্সটা নিয়ে নিয়েছে নরওয়ে। এখন ব্রাজিলের সাথে নরওয়ে চমৎকার খেলা হবে। পর্তুগাল ভার্সেস স্পেন আরো চমৎকার খেলা হবে। আমি তো কোথায় জানি বলেছিলাম রোনালদো এই ম্যাচে গোল পাবে, তাও পেনাল্টিতে, এবং তাই হয়েছে। পেনাল্টিতেই গোল পেয়েছে এবং পর্তুগাল জিতেছে। স্পেনের বিরুদ্ধে কেন যেন মনে হচ্ছে পর্তুগাল জিতে যাবে। হ্যাঁ, স্পেন অনেক শক্তিশালী দল, বাট পর্তুগালের পিছনে যে একটা স্টোরি আছে। রোনালদো কিছু করতে পারতেছে না, রোনালদো শেষ, রোনালদোকে নিয়ে দল বোঝা হিসেবে কাজ করছে। এই রোনালদো যদি আস্তে আস্তে গোল করে এগিয়ে নিয়ে যায়, রূপকথা কিন্তু ডিফারেন্ট ভাবে লিখতে হবে। সে রূপকথার গল্প লিখতেই কিন্তু ফিফা ব্যস্ত, সেই হিসেবে আমি বলবো দেখা যাক কি হয় এবারে ম্যাচ। এখানেই রাখলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।